স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণের জন্য। দর্শক, বিভিন্ন সময় খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমার সঙ্গে যুক্ত হবেন, তখন তাদেরকে আমরা পরিচয় করিয়ে দেব। শামসুল আলম লিটন, আমরা অনেকগুলো খবর দেখেছি, তার মধ্যে বিশেষ করে সালাউদ্দিন আহমদের একটি বক্তব্য। আজকে তিনি ঐক্যের কথা বলেছেন। বিশেষ করে আমি যদি খবরটা একটু পড়ি, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল নিয়ে বৃহৎ জোট গঠন করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি। আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে নিয়ে গঠন করা হবে বৃহত্তর রাজনৈতিক জোট। ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে নিয়ে গঠন করা হবে। এই নির্বাচন যতই সামনে আসছে, নানান তো আমরা দেখি রাজনৈতিক নির্বাচন কেন্দ্রিক এক ধরনের জোট বা এখন নানান ধরনের আলাপ আলোচনা জোটের বিষয়ে। সেখানে সালাউদ্দিন আহমদের এই বক্তব্যটাকে আমরা আসলে কিভাবে বিশ্লেষণ করতে পারি, ডিকোড করতে পারি? ধন্যবাদ মাহবুব। আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত শব্দগুলোর মধ্যে জাতীয় ঐক্য হচ্ছে একটি, এবং সকল রাজনৈতিক দলের গঠনতন্ত্রেও তার একটা অস্তিত্ব পাওয়া যাবে যে জাতীয় ঐক্য এবং সংহতির মধ্য দিয়ে গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার প্রত্যয়। কিন্তু 90-এর গণঅভ্যুত্থানের পর এই পর্যন্ত, বিশেষ করে গত 15 বছরে জাতীয় ঐক্যের যে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে, তার মধ্যে বড় যে সবচেয়ে ক্ষতি হলো সেটি হচ্ছে যে বিরোধী দল তারা সকলে 50-এর বেশি রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করেছে, অনেক দাবি করেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য, কিন্তু তারা কখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা কিন্তু কোনো দাবিতেই ছিল না। কারণ এখানে হচ্ছে জাতীয় ঐক্যের ব্যাপার, অর্থাৎ আমরা নিজ নিজ জায়গায় থেকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যে ক্ষমতা, জনগণ যাকে ক্ষমতার জন্য নির্বাচিত করে, তো এই ঐক্যের ব্যাপারে অনেকের অনেক ধরনের সংশয় ছিল। গণতন্ত্র তো আসলে এক ধরনের ডিবেট এবং নয়েজের ব্যাপার, এবং সমঝোতামূলক আলোচনা এবং বৈঠক আমাদের কম হয় বলে আমরা জাতীয় ঐক্যের যে প্রেজেন্টেশন অ্যান্ড ডেমনস্ট্রেশনটা দেখি না অথবা বুঝতে পারি না। কিন্তু এই যে রাজনৈতিকভাবে বিভিন্ন দল জাতীয় ঐক্যের কথা বলে, করার চেষ্টা করে, অথবা ক্ষমতায় থাকলেও পার্লামেন্টকে সচল রাখার চেষ্টা করে যতটুকু সম্ভব। 15-20 বছর 30 বছরে কোনো দেশের সংসদ দাঁড়িয়েছে এটা কিন্তু ব্যাপার নয়, এরকম কোনো উদাহরণ পাওয়া যাবে না। সেই প্রত্যয়টা ছিল, কিন্তু জাতীয় ঐক্য, তারা নির্বাচন চেয়েছে, তারা তো অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার চেয়েছে, কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ কিন্তু চায়নি। কিন্তু দুঃখজনক হলো গত জুলাইতে যে ঘটনা ঘটেছে, আমাদের দীর্ঘদিনের একটা বড় ক্ষত তৈরি হয়েছে, এবং যেটা কোনোদিন তারা চায়নি সেই দলটি নিজেই গণহত্যার মধ্য দিয়ে নিজেরা নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে দেশ থেকে, অথবা পালিয়ে গেছে। কথাটি আমি বলতে চাই না, এটা যতটুকু বাস্তব তার চেয়ে বেশি রূঢ়, যে এই পালিয়ে যাওয়ার তো আমরা চাই না, বাংলাদেশের কোনো মানুষই কোনোদিনই চায়নি। তো সেই জন্য জাতীয় ঐক্যের যে ক্ষতি হয়েছে, ভবিষ্যতে যাতে আর ক্ষতি না হয় সেই প্রত্যয়টার মধ্যে থাকুক এবং রিকনসিলিয়েশনের মধ্যে দিয়ে এটা এগিয়ে যাক। এবং এই প্রত্যয়টি, আমাদের এই বক্তব্যটার স্পিরিটটা এরকমই আর কি, এইরকমই। এবং এখানে কিন্তু দ্বন্দ্ব কিন্তু থাকবে, কিন্তু দ্বন্দ্বটি আমরা কিন্তু বুঝতে পারি না, যেহেতু আমাদের রেজিলিয়েন্স যে ক্যাপাসিটি, বোঝার ক্যাপাসিটি, আলোচনা এবং সমঝোতার যে ক্যাপাসিটি, এই জায়গাগুলোতে কিছু গ্যাপ আছে। সেই কারণে আমরা একটু বক্তব্যের সঙ্গে আরেকটু বক্তব্য একটু কাছাকাছি হলেই অথবা একটু দূরবর্তী হলে আমরা মনে করি ঐক্য বুঝি ভেঙে গেল। জাতীয় ঐক্যের ব্যাপারটা এটা কোনো ডিমের মতো না, এটা অনেক বড় একটা সেন্টিমেন্টের ব্যাপার। এক্স্যাক্টলি। আমি যদি একটু আমার অতিথিদের যুক্ত করে নিই, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, ব্যারিস্টার আবু বকর মোল্লা, মুখপাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপ শাখা, এবং অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আপনাদের স্বাগত জানাই একাত্তর জার্নালে। অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল নিয়ে বৃহত্তর জোটের আশা করছেন সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন যে এরকম জোট করবে বিএনপি বা করতে চায়। সেই জোটে জামায়াত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদেরকেও কি আশা করছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আজকে একাত্তর জার্নালে সকল সম্মানিত আলোচক এবং আমাদের কথা যারা শুনছেন,
সম্মানিত সঞ্চালক সহ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, বিএনপি বৃহৎ একটি রাজনৈতিক দল এবং বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষে এবং মানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আরো অনেক আগে ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন আমরা আন্দোলনের মাঠে যখন তার বক্তব্য সরাসরি মানে ইলেকট্রনিক্স মিডিয়াতে আওয়ামী মানে ফ্যাসিস্ট সরকার দ্বারা সম্প্রচার করা হতো না, ঠিক তখনও কিন্তু দেশনায়ক জনাব তারেক রহমান তিনি বলতেন যে আমরা যারা এই আন্দোলনে আছি, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আছি, আমরা সকলে মিলে একটি জাতীয় সরকার গঠন করব। এবং সেটাই হচ্ছে ঐক্যের আহ্বান। এই ঐক্যর মাধ্যমেই বিএনপি কিন্তু তার গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রেখেছেন। যেমন বহুদলীয় গণতন্ত্র বিএনপির হাত দিয়ে প্রতিষ্ঠা হয়েছে এবং সেখানে সকল দলের মানুষ এখানে এক ছাতার তলে এসে তারা তাদের গণতান্ত্রিক চিন্তা ভাবনা এবং মতামত প্রকাশ করতে পেরেছে। আমাদের আহ্বান থাকবে প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতি এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা শরিক হয়েছিলেন, ভিন্ন মত পথের মানুষ সবাই আমরা একটা পতাকা তলে আসব, সেটা হচ্ছে জাতি এবং বাংলাদেশটাকে রক্ষা, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পতাকা তলে। ওই জাতীয় ঐক্যটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় অর্জন হবে দেশের জন্য, দেশের জনগণের জন্য। সেই জায়গা থেকে বিএনপি যেহেতু একটি বৃহৎ রাজনৈতিক দল এবং বিএনপির বর্তমান প্রেক্ষাপট এবং পুরনো অভিজ্ঞতার আলোকে আগামীর বাংলাদেশ নিরাপদ করার জন্য সবাইকে যে আহ্বান জানিয়েছে, আমি প্রত্যাশা করি সকল দল মতের মানুষ এই আহ্বানের প্রতি সম্মান প্রদর্শন করবে। না, এবং ঠিক আছে, কেউ কিন্তু ভিন্ন মত জাতীয় থাকতে পারে, নির্বাচনে তো এখানে আসন সেটাও তো ভাগাভাগির ব্যাপার থাকে। গণতন্ত্রের বিরুদ্ধে। মানে এখানে তো আসন ভাগাভাগির ব্যাপার থাকে। মানে সেই জায়গায় বিএনপি আসলে প্রস্তুত আছে কিনা, তার বিশেষ করে যদি জামায়াতকে আহ্বান জানানো হয়, জামায়াত নিজেরাই এখন 300 আসনে বা 200 আসনে তার শরিকদের আরো 100 আসনে ছেড়ে দেয়, এরকম তারা করছে। সেই জায়গায় বিএনপি কি ওই অবস্থানে প্রস্তুত আছে এরকম মানে জোটে আহ্বান রাখার, বা জামাতকেও দেখুন, সঙ্গে আমরা তো রাখার? একটা বৃহৎ জোট গঠন করবে, সেটা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী জোট। ঠিক আছে, যেখানে সকল ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন পথ থাকতে পারে, ভিন্ন আদর্শ থাকতে মানে পারে, এটা লক্ষ্য নির্বাচনী জোট একটাই। নয়। সেটা না, এটা মানে নির্বাচনে জোট নয়, কিন্তু দেশতন্ত্রের ধারাকে ত্বরান্বিত ওকে, করার জন্য মানে বৃহৎ নির্বাচন একটা রাজনৈতিক জোট। একটা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দলগুলোর মধ্যে এক ধরনের জোট, ঐক্য, মানে যেটাই আমরা বলি, কিন্তু এটা নির্বাচনী জোট নয়। আমি মানে এরকমটা কিনা? না, এটা নির্বাচনী জোট কিনা সেটা তো ভবিষ্যতে নির্বাচনী জোট হবে কিনা কিংবা বিএনপি এককভাবে করবে কিনা, এটা দলের সর্বোচ্চ ফোরাম থেকে এটা সিদ্ধান্ত গ্রহণ আচ্ছা, করা হবে। আচ্ছা। আর এখন যে জোটের কথাটা বলা হচ্ছে, সেটা গণতন্ত্রের ধারাকে ত্বরান্বিত করার জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের মধ্যে যেন একটা ঐক্যের বন্ধন থাকে, যে বন্ধনের মাধ্যমে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নিতে পারবো, সেই ঐক্যের কথা বলা হয়েছে। ওকে, পরিষ্কার অনেকটাই। ব্যারিস্টার আবু বকর মোল্লা, সালাউদ্দিন আহমদের এই যে আহ্বান, সেই আহ্বানকে আসলে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। জনাব সালাউদ্দিন আহমদ সাহেব যে কথাটি বলেছেন সেটি শুনতে সুন্দরী মনে হয়, কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপি সত্যিকার অর্থেই তারা ফ্যাসিবাদ বিরোধী সকলকে নিয়ে জোট করতে চায় কিনা। এখানে সকলে বলতে উনি কাকে বুঝিয়েছেন? এখানে সকলে বলতে কি ওনাদের পছন্দের সকলে, নাকি সেখানে আপনি যাদের কথা বলেছেন, নিপুণ রায়কে প্রশ্ন করেছেন, জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন? কেন আপনারা কি এখন আর পছন্দের নেই? এক সময় তো আপনারাও সঙ্গে যুগপৎ আন্দোলন করেছেন, সরকারে ছিলেন, আপনারাও তো নিশ্চয়ই পছন্দের। দেখুন, আমি এই প্রশ্নের জবাব দিচ্ছি আপনাকে, আশা করি আপনি এবং দর্শক তারা বুঝে যাবেন।
আপনি জানেন যে এই বিপ্লবের পরে, 5ই আগস্টের বিপ্লবের পরে যখন সরকারটি গঠিত হয়, তখন কিন্তু আপনি নাহিদ, এই যে এনসিপির নাহিদের বক্তব্য শুনেন, সে কিন্তু এই কথাটি স্পষ্ট করে বলেছিল যে একটি ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের কথা কিন্তু এই প্রস্তাবটিতে এসেছিল। সেখানে বিরোধিতা করেছিল বিএনপি। বিএনপি জাতীয় সরকারের বিরোধিতা তখন করেছে। কেন করেছে তারা? তখন যদি জাতীয় সরকার হতো, তাহলে আজকে যে বিএনপি কথাটি বলছে, তাহলে আপনি আমি প্রশ্ন তুলতে পারতাম না যে এটি নির্বাচনের খাতিরে বলা হচ্ছে, অথবা শুধু বলার জন্য বলা হচ্ছে। এটির সাথে সার্বত্তা নেই, এটির মাঝে কোনো সিনসিয়ারিটি নেই, আন্তরিকতা নেই, এটি শুধুমাত্র একটি রাজনৈতিক রিটরিক। যদি বিএনপি আগে এই কাজটি করত, 5ই আগস্টের বিপ্লবের পরে, যেখানে মানে ফেসিবাদ বিরোধী বিএনপি, জামাত, আন্দোলন, হেফাজত, এনসিপির যে মানে নেতৃবৃন্দ সকলকে নিয়ে, ছাত্র জনতা সকলকে নিয়ে একটি ঐক্যমত্য সরকার হতে পারত, একটি উদাহরণ হতে পারত, জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হতে পারত। কিন্তু জামাত কি সেই প্রস্তাব দিয়েছিল? দেখুন, জামাত জামাত প্রথম কথা হচ্ছে যে নাহিদ কিন্তু বলে নাই যে জামাত বিরোধিতা করেছে। ওকে, জামাত কখনোই জাতীয় ঐক্যের বিরোধী নয়। এখানে নাহিদের বক্তব্য হচ্ছে স্পষ্ট করে বিএনপি এটির বিরোধিতা করেছে। এবং আমার যে পার্সোনাল ক্যাপাসিটিতে আমি যতটুকু জানি, এগুলো পার্সোনাল ক্যাপাসিটি তো বলা উচিত নয়, যে বিএনপি এই প্রক্রিয়াটির বিরোধিতা করেছে। তারা মনে করেছে তাদের মানে সকলকে মিলে জাতীয় ঐক্য করলে তাদের স্বার্থের জন্য এটি ক্ষতিকর হবে। এখন বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জামাত ইসলামী একটি বৃহৎ জোটের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আপনি জানেন রিসেন্ট জনমত জরিপে জামাতের পপুলারিটি, বিএনপির পপুলারিটি ইজ নেক টু নেক। সুতরাং এই মুহূর্তে বিএনপির এই কথাটি বলা, আমি মনে করি না এর মাঝে আন্তরিকতা রয়েছে, সারবত্তা রয়েছে, বাস্তবতা রয়েছে। ইট ইজ নাথিং বাট এ পলিটিক্যাল রিটরিক। অ্যাডভোকেট হুমায়রা নূর, মানে এই আহ্বানকে আপনি আসলে কিভাবে দেখেন? আপনারা ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য, সেই ঐক্যের অন্যতম বড় একটি হিস্সা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচককে, এবং আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দেখেন, যে ঐক্যের কথাটা বলা হচ্ছে, সেই ঐক্যের জায়গায় আমরা কাদের সাথে ঐক্যে যাব? আমাদেরকে ঐক্যের যাবার প্রস্তাব তো বড় রাজনৈতিক দল কম বেশি সবাই এই আলোচনায় এসছিলেন। তো আমরা আসলে কার সাথে ঐক্যে যাব সেইটা যেমন আমরা স্পষ্ট করেছি যে যারা এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সততার সাথে ভূমিকা রাখবে এবং আমাদের যে রাজনৈতিক মতবাদ সেটার সাথে যারা মোর অ্যালাইন্ড এবং এই জুলাইয়ের স্পিরিট যারা মোর ধারণ করবে, আমরা তাদের সাথে নির্বাচনের খাতিরে, রাজনীতি করার জন্য না, আমি আবারও স্পষ্ট করতে চাই, রাজনীতি ক্ষেত্রে না, শুধু নির্বাচন করার ক্ষেত্রে জোটে যাওয়ার একটা আলাপ হয়তো আছে। এখনো সেটা স্পষ্ট না যে কোন রাজনৈতিক দলের সাথে সেই আলাপটা আসলে কতটুকু ফলপ্রসূ হবে। তো জনাব সালাউদ্দিন আহমেদ যেই কথাটা আজকে বলেছেন যে উনারা সবাই যারা স্বৈরাচার বিরোধী যারা আছেন শক্তি, তাদের সাথে উনারা জোট করতে আগ্রহী, উনার এই কথার সাথে উনাদের যেই কাজ সেইটাও অ্যালাইন্ড হওয়া জরুরি। আর না হলে ওই আস্থার জায়গাটা যদি তৈরি করতে না পারে, তাহলে নামের জন্য শুধু সব ছোট ছোট দলগুলোকে বা নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি কে ওনারা যদি একসাথে নির্বাচনে নিয়ে যেতে চান, সেইটা আসলে মোর অর লেস ওনাদের জন্য লাভজনক হলেও অন্যদের জন্য কোয়াইট সুইসাইডাল আই উড সে। বিকজ হয়তো অনেকে ভাবছে যে আমি পার্লামেন্টে যেতে পারবো অমুক দলের সাথে জোট করলে, কিন্তু দিন শেষে এইটার কারণে রাজনীতির যেই আসল যেই দাবিগুলো সেগুলো যাতে মাঠে চাপা না পড়ে। কারণ আমরা অনেক ভালো ভালো রাজনীতিবিদদের দেখেছি যে যারা শুধুমাত্র জোটে আসার কারণে তাদের যে বয়ানগুলো, যেগুলো জনগণের স্বার্থে যে বয়ান, যেই কথাগুলো জনগণের জন্য প্রয়োজনীয়, যেই প্রস্তাবগুলো জনগণের জন্য সবচেয়ে বেশি জরুরি অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশটাকে রিকনস্ট্রাক্ট করার জন্য, সেই কথাগুলো কোনো না কোনো কারণে সেই শব্দগুলো বা সেই টোনগুলো অনেক বেশি স্মিত হয়ে গিয়েছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে বিএনপি বা জামাত ইসলাম যে কেউ এই জোটের আলাপ যারাই করুক, তাদের আসলে অভ্যুত্থানের শক্তি
যারা, অভ্যুত্থানের সমর্থক যারা, তাদের সাথে জোটের চিন্তা করার পাশাপাশি এইটাও স্পষ্ট করা উচিত যে তারা আসলে অভ্যুত্থানের যে স্পিরিটটা, সেই স্পিরিটটাকে ইমপ্লিমেন্ট করার জন্য কতটা অ্যালাইন্ড আছে। জি, আপনারা আছেন, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি এই আলোচনায়। সঙ্গে আরও কিছু বিষয় আছে, বিশেষ করে জামায়াত ইসলামের আমির একটি বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথা হচ্ছে, সেটা নিয়েও খবর হয়েছে, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। শামসুল আলম লিটন, বিরতির আগে আপনি একটি প্রশ্ন করতে চেয়েছিলেন অ্যাডভোকেট হুমায়রা নূরকে, জি, ভুল না করি। হুমায়ুন নূর কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। এখন তো আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, হাতে গোনা হয়তো 4 থেকে 6 অথবা 7 সপ্তাহের মধ্যে শিডিউল ডিক্লেয়ার হবে। সো নির্বাচনের ট্রেন অলরেডি অনেক দূরে গিয়ে গেছে। এনসিপির পজিশনটা, বিশেষ করে জামাতে ইসলামের যে একটা পজিশন বোঝা যাচ্ছে, ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর একটা জোট হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলোর একটা জোট হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এই দুটি জোট যদি শেষ পর্যন্ত হয়, তাহলে এনসিপি এই মুহূর্তে, যেহেতু প্রায় সিদ্ধান্ত গ্রহণের ডিসিশন টাইম এসে গেছে, কোন দিকে মিল পাচ্ছেন? আপনি যে মিলের কথা বলছিলেন। দেখেন, এখানে আমাদের অনেকগুলো প্রতিবন্ধকতা আছে। প্রথম প্রতিবন্ধকতা যদি আপনি বলেন, সেটা হচ্ছে আমরা যেহেতু রাজনীতিটা করতে এসেছি এই ফেব্রুয়ারিতে, তার প্রেক্ষাপটটা হচ্ছে আমরা যখন একটা প্রেসার গ্রুপ হিসেবে রাষ্ট্র পুনর্গঠনের চেষ্টা করছিলাম, তখন আমাদেরকে বিদ্যমান বিভিন্ন দলগুলো অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল, নানান ধরনের প্রশ্ন করছিল যে আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব না হয়েও কেন আমরা এই ধরনের কনভারসেশনে আসছি বা আমাদের সেই স্ট্যান্ডিং নাই। তো সেই পরিপ্রেক্ষিতে জনমানুষকে রিপ্রেজেন্ট করার জন্য, দেশটাকে পুনর্গঠন করার জন্য আমরা এই রাজনীতি করতে এসেছি। তো ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির জায়গাটা থেকে আমরা আসলে প্রথমে ফোকাস ছিলাম না। আমাদের ফোকাসটা ছিল সংস্কার, বিচার, এগুলো নিশ্চিত করা। তো সেই জায়গা থেকে এখনো, যেমন ধরেন জুলাই সনদ বাস্তবায়নের জায়গা বা জুলাই সনদ কিভাবে কার্যকর হবে, সেই জায়গার প্রশ্নগুলো এখনো আমরা উত্তর পাইনি। সেই কারণে আমরা এখনো জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ পাইনি। আমরা এই উত্তরটা না পেয়ে একটা ভ্যাগ বা জাস্ট আ পিস অফ পেপার সাইনিং করে কোনো তো আসলে লাভ নেই, এটার কোনো ইফেক্টিভনেস যদি না থাকে, সেই জায়গাটাও আমাদের উত্তর পাইনি। তারপরে আবার আমাদের যেই প্রতিবন্ধকতাটা, সেটা হচ্ছে কোনো যৌক্তিক বা কোনো আইনি ব্যাখ্যা ছাড়াই নির্বাচন কমিশন ঢালাওভাবে কোনো রকম কোনো উত্তর না দিয়ে তারা আমাদেরকে বলছে শাপলা প্রতীক আমরা পেতে পারবো না। যেই শাপলা প্রতীক আমাদেরকে সার্ভের মাধ্যমে আমাদেরকে জনগণ চুজ করেছে যে শাপলা প্রতীক হলে আমাদের রাজনৈতিক দলের জন্য, তারা আমাদের জন্য শাপলা প্রতীক চায়। সেই ক্ষেত্রে আমরা অনেকগুলো, হ্যাঁ, আমি আসছি ওই জায়গাটায়। সো এই জায়গাটা দেখেন, নির্বাচন কমিশনের যে অবস্থানটা, সেইটার জায়গা থেকে একটা জিনিস আমি উল্লেখ করতে চাই। দেখেন, ওনারা যেই কথাটা আজকে বলেছেন যে লিস্টে নাই প্রতীক, আমরা এই প্রতীকের লিস্টটা তো রিসেন্টলি 150টা প্রতীক পাবলিশ হয়েছে। তার আগে আমরা নিবন্ধনের সময় ওনাদের সাথে আলোচনা করে জিজ্ঞেস করেছে যে এটা আমাদের দিতে কোনো অসুবিধা আছে কিনা। ওনারা বলেছেন না, অসুবিধা নাই, এবং প্রতীকের লিস্টে ছিল। কার ইন্ধনে এই প্রতীকটা লিস্ট থেকে বাদ গেল বা এখন এই উত্তরটা আসছে যে লিস্টে নাই। আবার একই সাথে আমরা বিভিন্ন রকম মানে আইনি যুক্তি এবং ব্যাখ্যা দেওয়ার পরেও আমাদেরকে কোনো প্রতি উত্তর দেওয়া হচ্ছে না, কেন পাবো না, যৌক্তিক কোনো ব্যাখ্যা আমরা পাচ্ছি না। আপনি দেখেন 97-98-তে কাদের সিদ্দিকী সাহেবকে গামছা যে প্রতীকটা দেওয়া হয়েছিল, সেটাও কিন্তু লিস্টে ছিল না, কিন্তু পরবর্তীতে ওনাকে এই প্রতীকটা অ্যালট করা হয় লিস্টে ইনক্লুড করে। সেই ক্ষেত্রে আমরা কেন বঞ্চিত হচ্ছি, সেই উত্তরও নাই। এখন এতগুলো প্রশ্নের জায়গা খালি রেখে আমরা নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার যেই জায়গাটা, সেইটা একটু অস্পষ্ট এখনো আছে। আমরা একটা জায়গায় আমরা মোটামুটি নিজেদের মধ্যে একমত হতে পেরেছি যে জুলাই সনদ বাস্তবায়নের একটা রূপরেখা এবং এইটার কতদিনের মধ্যে কার্যকর হবে, কিভাবে হবে, সেইটা যদি আমরা অ্যাসিওর্ড হই, তখন আমরা আমাদের সিদ্ধান্তটা নিব। এবং এইটা আমরা যেহেতু সবসময় আমাদের দলের আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি, সেই জন্য আমরা দলের সাধারণ সভা করি এবং সাধারণ সভায় যা প্রস্তাবনা, এখন এই সাধারণ সভার প্রস্তাবনা এটাও থাকতে পারে যে বিএনপির সাথে জোট করব, বিএনপি সমমনা দলের সাথে জোট করব, নাকি জামাতের সাথে জোট করব, নাকি জোটই করব না। এই আলোচনাটা সাধারণ সভা হবে এবং সাধারণ সভা সবার সিদ্ধান্ত অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বা মোর লজিক্যাল যেইটা হবে সেটার ভিত্তিতে সিদ্ধান্তটা হবে। এই সিদ্ধান্তটা আসলে এখনো আসে নাই। আমি একটা উদাহরণ দিয়ে যদি বলতে চাই, বয়কটের সম্ভাবনা আছে কিনা?
বয়কটের হ্যাঁ, সম্ভাবনা? এইটা যেমন সার্জিস আলম আজকে বলেছে, এই জিনিসটা দেখেন, আপনি যদি প্রথম থেকেই আমার জন্য একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য কেউ চাপ প্রয়োগ করে থাকে নির্বাচন কমিশনকে, যেখানে নির্বাচন কমিশনের আচরণটা একেবারেই নিরপেক্ষ না, এটা একেবারেই স্পষ্ট, যেই নির্বাচন কমিশনের সংস্কার করাটা খুবই জরুরি ছিল, যেই প্রশাসনের সংস্কার করাটা খুবই জরুরি ছিল, যারা আসলে নির্বাচন আয়োজনে কাজ করবেন সেই পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারের প্রয়োজনীয়তা ছিল, সেটা কোনো কিছুই না হয়ে, সেই কোনো জায়গায় ফোকাস না করে যেই তড়িঘড়ি করে যে নির্বাচন আয়োজন হচ্ছে, সেই নির্বাচনটা আসলে এই পরিস্থিতিতে কতটা স্বচ্ছ হবে, কতটা লেভেল প্লেইং ফিল্ড এনশিওরড হবে, সেই জায়গাটায় আস্থা কিন্তু এখনো নাই। সুতরাং আমরা নির্বাচনে যাওয়ার পরিবেশটা কি আদৌ আছে কিনা সেটাও একটা সিদ্ধান্তের ব্যাপার।